আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণী ভূগোলের অধ্যায় অষ্টম অধ্যায়ের পশ্চিমবঙ্গের প্রাকৃতিক ভূগোল, যা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আছে। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব। প্রথম 2 নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে তোমাদের আসতে পারে, চিকেন নেক কি? চিকেন নেক হলো উত্তর দিনাজপুর জেলার চোপড়া অঞ্চলটি অত্যন্ত সংকীর্ণ, প্রায় 9 কিমি চওড়া। ঠিক আছে, এর ভৌগোলিক আকৃতি মুরগির ঘাড়ের মতো হওয়ায় একে চিকেন নেক বলা হয়। এটি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির সাথে যোগাযোগের মূল করিডর। কেমন দেখতে? জায়গাটা এরকম দেখতে। এটা পশ্চিমবঙ্গের উত্তরের অংশ। ঠিক আছে, এই অংশটা এইরকম দেখতে। এই জায়গাটাকেই বলা হয় চিকেন নেক, এই জায়গাটা। ঠিক আছে, এই ইয়েলো করা অংশটাকেই বলা হয় চিকেন নেক। এরপর আছে 3 বিঘা করিডর কি? পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সীমান্তে অবস্থিত একটি নির্দিষ্ট ভারতের ভূখণ্ড 1992 সালের একটা চুক্তির মাধ্যমে বাংলাদেশকে তাদের ছিটমহল, দহগ্রাম ও আঙ্গারপোতায় যাতায়াতের জন্য লিজ বা ভাড়া দেওয়া হয়েছিল। এটাকেই বলা হয় কি? 3 বিঘা করিডর। এরপরের প্রশ্ন কি? তরাই ও ডুয়ার্স বলতে কি বোঝো? তরাই বলতে বোঝায় যে তিস্তা নদীর পশ্চিম ভাগে স্যাঁতস্যাঁতে ভূমি, জলাভূমিযুক্ত বনভূমি ঘেরা অঞ্চলকে তরাই বলে। আর ডুয়ার্স কি? তিস্তা নদীর পূর্বভাগের অঞ্চলকে ডুয়ার্স বলে, যার অর্থ দ্বার বা দরজা, যা ভুটান ও উত্তর পূর্ব ভারতের যাওয়ার পথ। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমা ঝঞ্ঝা বলতে কি বোঝো? শীতকালে ভূমধ্যসাগর থেকে আসা উত্তর পশ্চিম জলীয়বাষ্পপূর্ণ বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে যে মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি ও মৃদু শৈত্যপ্রবাহ ঘটে তাকে পশ্চিমা ঝঞ্ঝা বলা হয়। 5 নম্বর প্রশ্ন, ভাঙার, খাদার এবং ভাবর বলতে কি বোঝো? ভাবর বলতে বোঝায় হিমালয় পার্বত্য অঞ্চল থেকে নদীগুলো যখন নেমে আসে তখন বড় বড় বোল্ডার হিমালয় পর্বতের পাদদেশে, বিশেষ করে শিবালিক পর্বতের পাদদেশে জমা করে। এই বোল্ডার সমৃদ্ধ মৃদু ঢালু সমভূমিটাকেই বলা হয় কি? ভাবর। তাহলে এই অংশটা হলো ভাবর। ঠিক আছে, আর নদীর দুপাশে যে নবীন পলিমাটি, এই জায়গাটা প্রত্যেক বছর বন্যা হওয়ার কারণে এটা হলো নবীন পলিমাটি, তাই এটা হলো খাদার। ঠিক আছে, আর এটা হলো বন্যা হয় না সারা বছরে, প্রায় 10 বছর 15 বছর অন্তর বন্যা হয়, তাই প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙ্গার। ঠিক আছে, এটা হলো নদী। ঠিক আছে, এটা হলো নদীর উপত্যকা। এইখানে প্রত্যেক বছরই বন্যা হয়। লাল কালারের এই অংশটা প্রত্যেক বছরই বন্যা হয়। ঠিক আছে, আর এই অংশটা প্রত্যেক বছর বন্যা হয় না, এই অংশটা প্রত্যেক বছর বন্যা হয় না, তাই এটাকে বলা হয় কি? ভাঙ্গার। বোঝা গেছে? বেশ। এরপরে আছে ছিটমহল বিনিময় কি? ছিটমহল বিনিময় ভারতের সঙ্গে বাংলাদেশের হয়েছিল 2015 সালে। ভারতের কিছু জায়গা বাংলাদেশে ছিল এবং বাংলাদেশের কিছু জায়গা ভারতে ছিল। এইভাবে দুটো দেশের মধ্যে সমঝোতা হয় এবং জায়গাগুলো বিনিময় হয়, তখন এটাকেই বলা হচ্ছে কি? ছিটমহল বিনিময়। আর ছিটমহল বলতে কি বোঝায়? যে একটি দেশের ভৌগোলিক সীমানার ভেতরে অবস্থিত অন্য দেশের ছোট ভূখণ্ড যদি থাকে তখন সেটাকে বলা হয় কি? ছিটমহল। পশ্চিমবঙ্গের আর্সেনিক প্রবণ জেলাগুলির নাম কি? গঙ্গা নদী অর্থাৎ ভাগীরথী নদী যে জেলার কাছাকাছি দিয়ে গেছে সেই জায়গাতেই আর্সেনিক প্রবণ, যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা। ঠিক আছে, আবার পূর্ব বর্ধমানের কিছু অংশও হবে। সবথেকে বেশি আর্সেনিকযুক্ত জল বা ভৌমজল পাওয়া যায়। আশ্বিনের ঝড় কি? আশ্বিনের ঝড় হলো কখন হয়? শরৎকালে হয়। আশ্বিনের ঝড় শরৎকালে হয়। ঠিক আছে, কার্তিক এবং আশ্বিন কার্তিক মাসে বঙ্গোপসাগরে যখন ক্রান্তীয় ঘূর্ণপাত সৃষ্টি হয়, সেই সাইক্লোনের প্রভাবে পুজোর আগে আমাদের এখানে কখনো কখনো যে ঝড়ঝঞ্ঝার পরিস্থিতি তৈরি হয় তখন সেটাকে বলা হয় কি? স্থানীয় ভাষায় আশ্বিনের ঝড়।
3 নম্বর প্রশ্ন কি আসতে পারে? 3 নম্বর প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গের বদ্বীপ সমভূমির পরিচয় দাও। পশ্চিমবঙ্গের বদ্বীপ সমভূমি হলো ভাগীরথী এবং হুগলি নদীর তৈরি করেছে। দক্ষিণে একবারে বঙ্গোপসাগর পর্যন্ত ভাগীরথী হুগলি নদী যে অঞ্চলের ওপর দিয়ে গেছে সেই টোটালটাই হলো বদ্বীপ সমভূমি। এই বদ্বীপ সমভূমিকে 3টি ভাগে ভাগ করেছেন অধ্যাপক কানন বাগচি। তিনি মৃতপ্রায় বদ্বীপ কোন অংশকে বলেছে? যেখানে বদ্বীপের গঠন কার্য বন্ধ হয়ে গেছে, যেমন নদিয়া এবং মুর্শিদাবাদে বর্তমানে বদ্বীপের গঠন কাজ বন্ধ, তাই এটা মৃতপ্রায় বদ্বীপ। আর পরিণত বদ্বীপ এখনও সুন্দরভাবে পলি জমিয়ে ভূমি সমতল করেছে, যেমন কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনার উত্তরাংশ। আর সক্রিয় বদ্বীপ এখনও বদ্বীপের গঠন কাজ চলছে, যেমন সুন্দরবন অঞ্চলে। এরপরে 2 নম্বর প্রশ্ন 3 নম্বরের আসতে পারে, 3 মার্কসের জন্য আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ, যে উত্তরবঙ্গের নদী এবং মালভূমি অঞ্চলের নদীর বৈশিষ্ট্যের পার্থক্য লেখ। উত্তরবঙ্গের নদী আছে তিস্তা, তোর্ষা বিশেষ করে, আর মালভূমি অঞ্চলের নদী আছে দামোদর, ময়ূরাক্ষী। ঠিক আছে, উত্তরবঙ্গের নদী যেহেতু বরফ গলা জলে পুষ্ট, তাই সারা বছরই জল থাকে, তাই এগুলো নিত্যবহ। মালভূমি অঞ্চলের নদী বর্ষার জলে পুষ্ট বলে সারা বছর জল থাকে না, অনিত্যবহ। বন্যা ও প্লাবন, উত্তরবঙ্গের নদীতে যে বন্যা হয় বর্ষায় পলি জমে উপচে প্লাবন সৃষ্টি করে। ঠিক আছে, এইখানে কি হয়? এইখানে পলি জমে উপচে পড়ে প্লাবন সৃষ্টি করে, বন্যা তৈরি হয়। এইখানেও যেমন হরপাবান হয়, তেমনই মালভূমি অঞ্চলে ক্ষণস্থায়ী কিন্তু প্রবল হঠাৎ বন্যাও ঘটায়। ঠিক আছে, দুটো নদী গোষ্ঠীর মধ্যেই বন্যা দেখা দেয়। উত্তরবঙ্গের নদীতেও হরপাবান হয়, আবার মালভূমি অঞ্চলের নদীতেও মাঝে মাঝে হঠাৎ করেও বন্যা তৈরি হয়ে যায়। বাঁধের জল ছেড়ে দেওয়ার ফলেও মালভূমি অঞ্চলে বন্যা হয়। ঠিক আছে, ম্যানমেড বা মানুষের তৈরি বন্যা তৈরি হয়। উত্তরবঙ্গের নদীগুলিতে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য দারুণ উপযোগী, খুব ভালো করে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়, কিন্তু মালভূমি অঞ্চলে বাঁধ নির্মাণ করে সেচ কাজে বেশি ব্যবহার করা হয়। এই দুটো তোমরা 3 নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে পড়বে। আর 5 নম্বরের প্রশ্ন কি পড়বে? 5 নম্বরের প্রশ্ন পড়বে যে পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কী কী? পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে বিশেষ করে দক্ষিণ ভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, তাই কর্কটক্রান্তি রেখার দক্ষিণ দিকে কি হয়? সারা বছর তাপমাত্রা বেশি থাকে। ঠিক আছে, আর মৌসুমি বায়ু এটি সবচেয়ে বড় নিয়ামক পশ্চিমবঙ্গের জলবায়ুর, কারণ গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ফলে প্রচুর বৃষ্টিপাত হয়, আবার শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়া অনেক শুষ্ক থাকে। 3 নম্বর সমুদ্র থেকে দূরত্ব, অর্থাৎ রাজ্যের যে দক্ষিণ অঞ্চল আছে বঙ্গোপসাগরের কাছাকাছি, সেইখানে সমভাবাপন্ন আবহাওয়া বিরাজ করে। ঠিক আছে, না গরম না ঠান্ডা, সম্পূর্ণরূপে শীতকাল প্রায় দেখা যায় না। কিন্তু অন্যদিকে উত্তরাঞ্চলে সমুদ্র থেকে দূরে হওয়ায় বায়ু প্রচণ্ড গরম হয় গ্রীষ্মকালে, আবার শীতকালে প্রচণ্ড ঠান্ডাও হয়, তাই কি হয়? চরম ভাবাপন্ন। 4 নম্বর উচ্চতার প্রভাব, উত্তরের পার্বত্য অঞ্চল দার্জিলিং সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু হয়, প্রচণ্ড ঠান্ডা। আবার আমরা যে সমভূমিতে থাকছি দক্ষিণবঙ্গটা সমভূমিতে থাকায় সেখানে তেমন ঠান্ডা না হয়, উষ্ণতা থাকে বেশি, দার্জিলিংয়ের তুলনায় অনেকটা বেশি উষ্ণ থাকে, কারণ সমুদ্রপৃষ্ঠ কাছাকাছি আছে বলে। কিন্তু দার্জিলিং সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে আছে বলে কি হয়? প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। 5 নম্বর কালবৈশাখী ও পশ্চিমা ঝঞ্ঝা, গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড়ের পরে কিছুটা স্বস্তি দেয় বিকেলবেলা, আবার শীতকালে পশ্চিমা ঝঞ্ঝার জন্য সামান্য বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, এই কটা হলো পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রক। আর 2 নম্বর প্রশ্ন 5 মার্কসের জন্য করবে কি? পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাবগুলি আলোচনা করো। প্রথম কি আছে? ঋতু পরিবর্তন। মৌসুমি বায়ুর আসা এবং যাওয়ার ওপর ভিত্তি করে রাজ্যে মূলত 4টি ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত ঘুরে ফিরে আসে। 2 নম্বর বৃষ্টিপাতের বন্টন। রাজ্যের মোট বৃষ্টিপাতের প্রায় 80% বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবেই ঘটে। কৃষিকাজ, ধান, পাট সহ প্রধান যে ফসল আছে তা পুরোপুরি নির্ভর করে মৌসুমি বায়ুর আগমনের ওপর। তারপরে 4 নম্বর অনিয়মিত বৃষ্টি। মৌসুমি বায়ু অনিশ্চিত, সময় মতো না এলে খরা হয়, আবার বেশি হলে রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দেয়। আর 5 নম্বর আর্দ্র গ্রীষ্ম শুষ্ক ঋতু। গ্রীষ্মে বায়ু সমুদ্রের ওপর দিয়ে আসার কারণে আর্দ্রতা আনে, অর্থাৎ জলীয় বাষ্প নিয়ে আসে, আবার শীতকালে স্থলভাগ থেকে আসায় শুষ্ক ও আরামদায়ক আবহাওয়া তৈরি করে।
এরপরে 3 নম্বর প্রশ্ন 5 মার্কসের জন্য করবে, বা 3 মার্কসের জন্য আসতে পারে, 5 বা 3 মার্কসের জন্য আসতে পারে, যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল এবং সুন্দরবন অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। মালভূমি অঞ্চল যেহেতু বৃষ্টিপাত কম হয়, তাই সেখানে কি তৈরি হয়? পর্ণমোচী উদ্ভিদ তৈরি হয়। তারা বছরের একটা নির্দিষ্ট সময় জলের অভাব রোধ করতে গাছের পাতা সম্পূর্ণ ফেলে দেয়। শাল, পিয়াল, মহুয়া এর উদাহরণ, অর্থাৎ এরা হলো পর্ণমোচী। 2 নম্বর বৈশিষ্ট্য কি? কাঠ শক্ত হয়, গাছগুলি খুব বেশি ঘন বা দীর্ঘ হয় না। আর অনুকূল পরিবেশ কি লাগে? কম বৃষ্টিপাত এবং শুষ্ক লাল মাটিতে এগুলো জন্মাতে সক্ষম। আর দ্বিতীয় ভাগ প্রশ্নের, সুন্দরবন অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। সুন্দরবন অঞ্চলে যে স্বাভাবিক উদ্ভিদ আছে তাদের শ্বাসমূল দেখা যায়, কারণ সারা বছর জোয়ারের জলের নিচে থাকায় গোড়াটা, তাই শ্বাসমূল বেরিয়ে আসে মাটি ফুঁড়ে ওপরের দিকে, যেগুলো অক্সিজেনের অভাব পূরণ করে। ঠিক আছে, কারণ সারা দিনই জোয়ারের জল আসতেই থাকে, সেই কারণে ঠেসমূল, যাতে জোয়ারের জল সহজে ফেলে না দেয় গাছগুলিকে, তার জন্য কি হয়? কাদা মাটিতে গাছগুলি শক্ত করে ধরে রাখার জন্য ঠেসমূল বের করে। ঠিক আছে। আর 3 নম্বর দেখা যায় জরায়ুজ অঙ্কুরোদ্গম। ফল গাছে থাকাকালীনই বীজের অঙ্কুরোদ্গম ঘটে যায়, আর কাদা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায়, অর্থাৎ আঁকড়ে ধরে থাকে। কেন হয়? যাতে জোয়ারের জল বীজ ধুয়ে নিয়ে যেতে না পারে। 4 নম্বর প্রশ্ন আসতে পারে, এটাও 5 মার্কস বা 3 মার্কসের জন্য পড়বে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সমভূমি অঞ্চলের মাটির বৈশিষ্ট্য লেখো। মালভূমি অঞ্চলের মাটি এবং সমভূমি অঞ্চলের মাটি। মালভূমি অঞ্চলের মাটি মূলত লাল ও ল্যাটেরাইট মাটি। এই মাটির কালার কি? বর্ণ বা উপাদান কি? লোহা ও অ্যালুমিনিয়ামের উপস্থিতি বেশি থাকায় মাটির রং লাল হয় বা ইটের মতো লালচে হয়। উর্বরতা, মালভূমি অঞ্চলের মাটির জৈব উপাদান কম থাকে, হিউমাসের পরিমাণও খুব কম থাকে। এই মাটি চাষের জন্য খুবই খারাপ, অনুর্বর। আর জলধারণ ক্ষমতা অত্যন্ত কম, খুব দ্রুত এই মাটি শুকিয়েও যায়। আর সমভূমি অঞ্চলের মাটি কেমন? সমভূমি অঞ্চলের মাটি যে উপাদান কি আছে? নদ নদী যে উর্বর পলি, বালি ও কাদা নিয়ে আসে, সেইগুলো দিয়েই তৈরি হয়। অর্থাৎ খাদার ও ভাঙ্গার হলো সমভূমি অঞ্চলের মাটি। খাদার মানে নবীন পলি মাটি, ভাঙ্গার মানে পুরনো পলি মাটি। উর্বরতা, জৈব পদার্থ পটাশ, ফসফরাস সমৃদ্ধ হওয়ায় এই মাটি অত্যন্ত উর্বর, কারণ প্রত্যেক বছরই বন্যা হয় বলে। তারপরে 3 নম্বর, জলধারণ ক্ষমতা কি? অনেকটা বেশি, কারণ পলি ও কাদার ভাগ বেশি থাকায় জলধারণ ক্ষমতা অনেক বেশি হয়, যা ধান, পাট ও গম চাষের জন্য খুবই ভালো। ঠিক আছে, এই কটা তোমরা যদি প্রশ্ন পড়ো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, টোটালি তোমাদের কভার হয়ে যাবে। এই প্রশ্নগুলোই হুবহু কমন পেয়ে যাবে, আমার এটাই বিশ্বাস। দেখা হচ্ছে পরের ক্লাসে। এই প্রত্যেকটা যে ইউনিট টেস্টে যে প্রত্যেকটা অধ্যায় আছে, সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে। ঠিক আছে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।